এখন বাজে রাত 3:30, যদিও ঘড়ি কাঁটায় তোমরা দেখতে পাচ্ছ 4টে বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আসলে আমাদের বাড়ির প্রত্যেকটা ঘড়ি 10-15 মিনিট ফাস্ট করে রাখা হয়েছে নিজেদের কাজের সুবিধার্থে। তো যাই হোক, আজকে ব্লগটা না হয় এখান থেকেই শুরু করে দিলাম। আমি এই জাস্ট 5 মিনিট আগেই ঘুম থেকে উঠেছি, আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে 3:10-15 দিকে। ও 2:45-র সময় অ্যালার্ম দিয়েছিল, তারপর 3:10-15 দিকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এখন বেরিয়ে পড়ছে। তোমাদেরকে বলেছিলাম না, তোমাদের দাদা ভাইয়ের অফিস ট্রিপে যাবে কাজিরাঙা, ভোর 7টার সময় ফ্লাইট রয়েছে, তাই জন্য ওই 4টে কি 4:30টার মধ্যে ও বেরিয়ে যাবে। আসলে অফিসেরই গাড়ি আসবে, এক এক করে সবাইকে তুলে তুলে নিয়ে আসবে, একটু সময় তো লাগবে। যাই হোক, ও ওদিকে টুকটাক করে রেডি হচ্ছে, আমি এদিকে রান্নাঘরে চলে এলাম ওর জন্য একটুখানি চা বানিয়ে দেবো। ওকে আর কি করে বলছিলাম যে আমি তোমাকে চা বানিয়ে দেবো না, তাই জন্য ও একটু রাগারাগি বলছিল যে আমাকে চা একটু বানিয়ে দাও। আমি বলছি না, বানিয়ে দেবো না, তুমি ঘুরতে যাচ্ছ, আমাকে নিয়ে যাচ্ছ না, বানিয়ে দেবো না। জাস্ট আমি ওর পেছনে লাগছিলাম। ওর পেছনে লাগতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে কি বলতো, ও কোথাও গেলে না আমার ভীষণ রাগ হয়, আর সত্যি কথা বলতে কি খুবই ওকে মিস করি। ও বাড়িতে না থাকলে আমার কোনো কিছুই যেন ভালো লাগে না, তাই রাগটা হয়। ফোন করে নাও সকালবেলা, সকালবেলা উঠে ফোন কাঁদবে। সবাই চলো টাটা। আমার দরকার নেই বাবা, তুই অফিসের গাড়ি চলে এসছে, সামনেই দাঁড়িয়ে আছে। ও বললো গলিতে আর ঢুকতে হবে না, ও চলে যাচ্ছে, ওই জন্য ও এই যে বেরিয়ে গেল। প্রচন্ড হাওয়া হচ্ছে। হ্যাঁ বলো, চশমা তো কি হবে, সাদা চশমা? হ্যাঁ টাটা। ও আবার একটুখানি গিয়ে ফিরে এসছে, ওই সাদা চশমা নেবে বলে। আমি বললাম নিতে হবে না, অনেক কিছু নিয়েছে ব্যাগের মধ্যে, আর ব্যাগ আর নিয়ে গিয়ে লাভ নেই। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাঁপুনি লাগছে, আর চলো আমার ভয় লাগছে, পুরোটা চারিদিকে তো অন্ধকার, দেখতেই পাচ্ছি, এই দেখো সব অন্ধকার, প্রচণ্ড ভয় লাগছে। চলো গেটটা লাগিয়ে দি বাবা, ঠান্ডা লাগছে খুব। চলো এখন আমি ঘুমিয়ে যাই, সকালে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে মেয়েটা ঘুমাচ্ছে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নাকাটি করবে বাবাইকে না দেখে। তো এখন বাজে ওই 5:15 মতো, এখন আর কি করব, তাই ভাবলাম না একটুখানি শুয়ে পড়ি, তারপরে উঠে গিয়ে আবার কাজ বাজ করবো। তো চলো তাহলে তোমাদের সাথে আবার সকালবেলা উঠে দেখা হচ্ছে। চলো। কে হয়েছে, কাঁদছিস কেন? ও বাবা গো, না না, এ বাবা কাঁদে না, কাঁদছি কেন, কাঁদছিস কেন? বাবাই চলে গেছে তো কি হয়েছে? যাক বাবাই যাক, তুই আর আমি থাকবো, ঠিক আছে? বাবাই আসুক, বাবাইকে ঘরে ঢুকতেই দেবো না। মেয়েকে ছেড়ে চলে যাওয়া, মেয়েকে ছেড়ে চলে যাওয়া, মেয়ে বারে বারে কষ্ট পায় বাবাই চলে গেলে, তবুও চলে যায়, তবুও চলে যায়। না না, সকাল সকাল কাঁদে না, যা উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, কাঁদে না। ওরে বাবা, বাবা এটা খুব বাজে হয়ে যাচ্ছে, খুব বাজে হয়ে যাচ্ছে, শুধু শুধু মেয়েটাকে কাঁদাবে, চলে যাবে ঘুরতে। চল আমি চলে গেলাম। না 1
এখন বাজে 7:45 মতো। আমি ওই 7:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ আরও হয়ে নিয়েছি। আর তারপরে দেখি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই যেই দেখেছে বাবাই নেই অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেটা তো তোমরা দেখতেই পেলে। এটা তো আমি জানতাম যে ও সকালবেলা উঠলেই ওর বাবাইকে খুঁজবে আর কান্নাকাটি করবে। আর যাই হোক, মেয়েকে তুলে ও জেঠু নিয়ে গেছে। যেহেতু ও কান্নাকাটি করছিল ওই জন্য ও জেঠু ওর ঘরে নিয়ে গেছে। এখন ও জেঠুর সাথে ঘুমাচ্ছে। আমিও বললাম যে এখন ঘুমা, ঠান্ডায় বেকার উঠে কি করবে, ওই 9টার দিকে না হলে ঘুম থেকে উঠবে। আসলে আমি ঠান্ডাতে তো বাচ্চাদেরকে সকাল সকাল তুলতেই চাই না। আর তাছাড়া এই মাস ও একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে নিক। এরপর থেকে যখন স্কুল শুরু হবে তখন তো আর এরকম ঘুমাতে পারবে না। ওই জন্য ও সকাল সকাল উঠে পড়লেও ওকে আমি বিছানা থেকে তুলি না, বলি বিছানায় শুয়ে থাক, বসে থাক, যা করবি কর, বাট নামতে হবে না ঠান্ডায়। আর শুয়ে থাকলেও আমি ডাকতে চাই না, কারণ এই কটা দিন ও ওর মতো করে থাকুক আর কি। তারপরে তো পড়াশোনার চাপ থাকবে আর এইভাবে থাকতেই পারবে না, ওই জন্য। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে এই যে এখন বাসে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ওদিকে যা গেছে ছেলেকে নিয়ে স্কুলে। আর জানো তো কালকে সারা রাত তো ঘুমানো হয়নি বললেই চলে। ওই 1টা-1:30টার দিকে ঘুমিয়েছিলাম, ওই তো 3:30টার দিকে উঠে পড়েছিলাম। তারপর যে ঘুমালাম 5টা-15 দিকে, আমার ঘুম আসছিল না বললেই চলে। হয়তো 6টা 6:30টার দিকে একটুখানি চোখ লেগে গেছিলো, যার জন্য একটু বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে। আগের দিন রাত্রেও খুব একটা ভালো ঘুমানো হয়নি, কালকে রাত্রেও ভালো ঘুমানো হয়নি, মানে 2 দিন ধরে ভালো ঘুম হচ্ছে না। এদিকে জানো তো তোমাদের দাদা ভাইয়ের তো 7টার সময় ফ্লাইট ছিল, কিন্তু ওর ফ্লাইট অনেকটাই লেট হয়েছে। 11:15টার সময় ফ্লাইট ছেড়েছিল, কারণ কুয়াশার জন্য ফ্লাইট লেট করেছে ছাড়তে। পুরো ফ্লাইটটাই হয়তো ওদের কোম্পানি বুক করে নিয়েছিল, কারণ ওদের কোম্পানি 60 থেকে 70 জন মতো স্টাফদের নিয়ে যাচ্ছিল, যারা শুধুমাত্র র্যাঙ্কিং করেছিল ওদেরকেই নিয়ে যাচ্ছে। তবে তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে হয়তো 10 থেকে 15 জন মতো, বাকি অন্যান্য ব্রাঞ্চ থেকে স্টাফদের নিয়ে গেছিলো। যাই হোক, মোট 70 জন মতো ওরা যাচ্ছে। যাওয়ার কথা ছিল ওদের গোয়া, কিন্তু সাডেন প্ল্যান চেঞ্জ করে পাঠিয়ে দিল কাজিরাঙা। গোয়া পাঠালে খুব ভালো হতো এই সময়টাতে, বাট কাজিরাঙায় তো তেমন কিছু নেই আমার যতটা মনে হয়, মানে জঙ্গল ছাড়া হয়তো কিছু নেই। তো কী জানি, যাই হোক, যেটা কোম্পানি ভালো বুঝেছে সেটাই করেছে। আসলে গোয়া যেতে গেলে তো 4-5 দিনের ব্যাপার রয়েছে না, এতদিন অফিস ছুটি দেবে, ওই জন্যই শর্ট ট্রিপের মধ্যে কাজিরাঙাটা করেছে। না হলে আমি শুনেছিলাম যে গোয়া নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই তো খুব আশাই ছিল গোয়া যাবে বলে, কারণ ওর গোয়া ভীষণ ভালো লেগেছে। কোথাও ঘুরতে যাওয়ার হলে ও এত আনন্দ হয় যে কী বলবো। তখন ওর বউ বাচ্চা কারোর কথাই মনে থাকে না। বউর কথা না হলে বাদই দিলাম, বাট বাচ্চার কথাও ওর মনে থাকে না। আগের বারে যখন পুরুলিয়া গেছিলো, মানে আগের মাসেই তো ও পুরুলিয়া গেছিলো, 20 দিন মতো হলো মনে হয় পুরুলিয়া গেছিলো। তখন মেয়ে খুব কাঁদছিল যে বাবাই তোমাকে যেতে হবে না, তুমি গেলে আমার খুব কষ্ট হয়, তোমাকে মিস করি, এরকম বলেছিল। তখন বললো মেয়েকে যে আমি আর তোকে ছেড়ে যাব না। কিন্তু দেখো, আবার যেই অফিসে নিয়ে যাবে শুনেছে, অমনি নাচতে নাচতে চলে গেল। একবারও ওর কষ্ট হলো না মেয়েকে ছেড়ে যেতে, বা মেয়ের কথা ভাবলো না। ও আসলে না, ঘোরার কথা হলে ও কারোর কথাই মনে করে না যে আমি চলে গেলে এ কষ্ট পাবে, ও কষ্ট পাবে, ও অতটা ভাবেই না। ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসে আর কি। বাবারা দেখো তো কত সহজেই বাচ্চাদেরকে ছেড়ে এদিক ওদিক চলে যায়, কিন্তু মারা কোথাও গিয়ে 5 মিনিট বাচ্চাদেরকে ছেড়ে যেতে পারে না। আমি তো মানে কি বলবো, মেয়েকে যদি আমি 5 মিনিট ছেড়ে যাই আমার এত কষ্ট হয়, আমি সেটা তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। যতই আমি জানি যে ও ওর জ্যাম্মার কাছে আছে, আর জ্যাম্মার কাছে থাকা মানে আমার থেকেও ভালো থাকা, তবুও আমার মানে কি বলবো বলো তো, ওকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হয়। মা তো তাই হয়তো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিলাম। ঘরটর মুছে, উপরে 2টো বারান্দায় জানালায় যতগুলো ইনডোর প্ল্যান্ট ছিল বা এমনি গাছ ছিল, সব গাছে জল আরও দিয়ে স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে এই যে রান্নাঘরে ঢুকে এখন রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম, আর এখন এই সবজিটাও কেটে নিলাম। আজকে করব বকুলিতে কাতলা মাছের ঝোল, আর কালকের একটু শাক চচ্চড়ি ফ্রিজে রয়েছে, সেটাকে খাওয়ার সময় গরম করে নেব।
কালকেই বকুলিটা এনেছিল জানো তো। বকুলটা দেখে কাল থেকেই ভেবেছিলাম যে আজকে একটু মাছের ঝোল করব বকুলি দিয়ে। এই বছরে এই প্রথমবার বকুলি দিয়ে মাছের ঝোল করছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, বাট ফুলকপি আর বকুলি তো দুটো আলাদা না, দেখতে যদিও একই রকম হলেও টেস্টটা কিন্তু একদমই আলাদা। তো যাই হোক, আমার কিন্তু বকুলিতে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। ফুলকপি দিয়েও ভালো লাগে, সেটা নয়। বকুলি জানো তো আগে আমি খেতাম না, আর শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি এই বকুলি মানে সবজিটা চিনেছি বা দেখেছি। যাই হোক, আস্তে আস্তে করে খাওয়া অনেক কিছুই শিখেছি। তো দেখো ঝোলটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। এবার লাস্টে ভাবলাম একটুখানি গরম মশলা দিলে ভালো লাগবে, মানে গন্ধটা স্মেলটা বেশ ভালো আসে। আর গরম মশলা তরকারিটা দিলে আমার একটু ভালো লাগে আর কি, অন্যরকম লাগে টেস্টটা। যাই হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেবো, দিলে আমার হয়ে যাবে। আজকে কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমি ঝটপট কাজগুলো সব সেরে ফেললাম। কিভাবে যে অত তাড়াতাড়ি আমার রান্নাবান্না শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এখন 12টাও বাজেনি, দেখো আমার সমস্ত কাজ শেষ। মন দিয়ে বা একটু এনার্জি নিয়ে কাজ করলে কাজগুলো অনেক কম সময়ের মধ্যে গুছিয়ে ফেলা যাই আর কি, শুধু ইচ্ছেটা থাকা চাই। চলো তাহলে আজকে এই ভিডিওটা আর বেশি বড় করব না, লাঞ্চ দিয়ে ভিডিওটা শেষ করব। এই যে এখন আমি খেতে বসে গেলাম, আর কালকে এই চচ্চড়িটা একটুখানি ফ্রিজে ছিল, সেটাকে গরম করে নিয়েছি। চলো আমি খেতে থাকি। আর আজকে এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো, আমার ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।